হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ, জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আবারও চলে এলাম ইউরোপের একটি স্বনামধন্য দেশ স্পেনের ট্যুরিস্ট ভিসা নিয়ে আলোচনা করার জন্য। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা করব ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এতে করে আপনারা ঘরে বসে নিজের ফাইল নিজে সাবমিট করতে পারবেন এবং খুব সুন্দরভাবে গুছিয়ে চাইলে ইউরোপের দেশ স্পেনের ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন, যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো স্পেন সম্বন্ধে। স্পেন ইউরোপের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এক বৈচিত্র্যময় দেশ, যার ভৌগোলিক সত্যই অনন্য। স্পেন আইবেরিয়ান উপদ্বীপের বড় অংশ জুড়ে আছে। পশ্চিমে পর্তুগাল, উত্তর পূর্বে ফ্রান্স ও আদোরা, আর দক্ষিণ ও পূর্বে ভূমধ্যসাগর। স্পেন ইউরোপের অন্যতম পাহাড়ি দেশ। তো স্পেনের দুই দিকে জড়ো আছে সমুদ্র, ভূমধ্যসাগর আর আটলান্টিক। তাই এখানে রয়েছে বিশ্বের সেরা কিছু সমুদ্র সৈকত। আজকে এই স্পেনের ভিজিট ভিসাতে আপনারা ফাইল জমা করতে হলে স্পেনের কি ধরনের রিকোয়ারমেন্টগুলো দিতে হয় এবং কি চেকলিস্টে কি ধরনের ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে সেই সংক্রান্ত বিষয়ে বিস্তর আলোচনা করব। প্রথমত বলছি যে আপনারা যারা ট্যুরিস্ট ভিসার জন্য ইউরোপের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন তারা কি ধরনের ডকুমেন্টস দিবেন। প্রথমত হচ্ছে ভিসা আবেদন ফর্ম। স্পেন সেনজেন ভিসা আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ এবং স্বাক্ষর করার থাকতে হবে। তার মানে স্পেনে যাওয়ার জন্য ভিসা আবেদন একটি ফর্ম থাকে, এই ফর্মটাকে আপনাকে সুন্দরভাবে ফিল আপ করতে হবে। যদি আবেদনকারী মাইনর হয়ে থাকে, মানে 18 বছরের নিচে হয়ে থাকে, তাহলে অভিভাবক দুজনকেই আবেদন ফর্মে স্বাক্ষর করতে হবে। এটা স্পেনের জন্য। ছবি লাগবে 35x45 mm, ব্যাকগ্রাউন্ড সাদা, ল্যাব প্রিন্টেড, এবং ছবিটা অবশ্যই আবেদন যে ফর্মটি থাকবে এই ফর্মের ডান পাশে গ্লু দিয়ে, মানে আঠা দিয়ে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। পাসপোর্ট ও কপি। মূল পাসপোর্টের সাথে তার পাসপোর্ট বেজের ডাটাবেজের যে ফটোকপি আছে এটাও সাথে জমা করতে হবে। পাসপোর্টটি কমপক্ষে 3 মাসের জন্য বৈধ থাকতে হবে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও। ধরেন আপনি স্পেনের জন্য আবেদন করলেন এবং আপনার স্পেনের ভিসা হলো, স্পেন থেকে আসার পরও আপনার মেয়াদ 3 মাস পর্যন্ত থাকতে হবে পাসপোর্টে। এই পাসপোর্টই আপনি জমা দিবেন। এক কথায় বলতে গেলে স্পেনের জন্য যারা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন তাদের কমপক্ষে 1 বছরের মেয়াদ থাকতে হবে। অবশ্যই পাসপোর্টের মধ্যে 2টি এমন পেজ থাকতে হবে, খালি পেজ থাকতে হবে, যেখানে ইমিগ্রেশন অফিসাররা স্ট্যাম্পিং করতে পারে। এরপর হচ্ছে ভ্রমণ বিমা বলতে আমরা কি বুঝি? ভ্রমণ বিমা বলতে আমরা ট্রাভেল ইন্স্যুরেন্সকেই বুঝি। এখন সেনজেন অঞ্চলে, সেনজেন কান্ট্রির যে কোনো কান্ট্রি আপনি ভিজিট করতে চান না কেন, এর জন্য একটি ট্রাভেল ইন্স্যুরেন্স আপনাকে দিতে হবে এবং এই ট্রাভেল ইন্স্যুরেন্সটি অবশ্যই 30,000 ইউরো সমপরিমাণ হতে হবে। ঘাবড়াবেন না ভিউয়ার্স, কারণ 30,000 ইউরো আপনাকে পে করতে হবে না। এই ইন্স্যুরেন্সটি নিতে হলে আপনার 10-15 হাজারের মধ্যে আপনারা একটি ট্রাভেল ইন্স্যুরেন্স নিতে পারবেন। স্পেনের জন্য যে সমস্ত ট্রাভেল ইন্স্যুরেন্সকে অথরাইজেশন করেছে, আপনারা গুগলে গিয়ে সার্চ দিয়ে এই অথরাইজেশনের এই চেকলিস্টটা দেখে সুন্দরভাবে কোন ট্রাভেল ইন্স্যুরেন্স বা কোন কোম্পানির ট্রাভেল ইন্স্যুরেন্স দিলে আপনার জন্য বেটার হবে সেটা আপনি নিজেই করে নিতে পারবেন। অবশ্যই আপনার ভ্রমণকাল পর্যন্ত এটা কাভারেজ করতে হবে। 30,000 ইউরো যেটা থাকবে সেটা আপনার ভ্রমণকাল পর্যন্ত, মানে আপনি স্পেনে কতদিন স্টে করবেন সেটার ভ্রমণকাল পর্যন্ত এটার কাভারেজ করতে হবে। এবং
আপনি স্পেনে যখন যাবেন, যাওয়ার পর পার ডে মানে প্রতিদিন আপনি সর্বনিম্ন 30,000 থেকে তার অধিক খরচ করতে পারবেন, এরকম একটি ব্যাংকিং স্টেটমেন্টও আপনাকে দেখাতে হবে। 5 নম্বর হচ্ছে আর্থিক প্রমাণ। সর্বশেষ 6 মাসের, বিগত 6 মাসের যে ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি থাকবে, এটা আপনাকে প্রদান করতে হবে। অবশ্যই আপনারা খেয়াল করবেন, যেদিন আপনারা এম্বাসিতে ফাইলগুলো জমা করবেন তার 3 দিন আগেই আপনারা ব্যাংক স্টেটমেন্টটি নেওয়ার চেষ্টা করবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যেদিন ফাইলটি জমা করব এর অনেক দিন আগেই আমরা ব্যাংক স্টেটমেন্টটা তুলে থাকি, সেক্ষেত্রে আমাদের একটু প্রবলেম হয়ে যাবে। এবং ব্যাংকের মধ্যে একসাথে গুচ্ছ টাকা না রেখে আপনার ব্যাংক স্টেটমেন্টের একটা প্যাটার্ন থাকবে, ওই প্যাটার্ন অনুযায়ী আপনি একটা ভালো অ্যামাউন্ট আপনি দেখাবেন এবং এই অ্যামাউন্টটা অবশ্যই আপনার নিজের হতে হবে। ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সির সাথে আপনার সাপোর্টিং ডকুমেন্টস যদি বলি, সাপোর্টিং ডকুমেন্টস বলতে আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার সম্পত্তি কোথায় কতগুলো আছে, এটারও যদি ডকুমেন্টস আপনি এটার সাথে দিতে পারেন তাহলে ভিসার জন্য আপনার ভিসা পেতে অনেক সহায়ক হবে, যেটাকে সাপোর্টিং ডকুমেন্টস বলা হয়ে থাকে। এরপর হচ্ছে আপনার 1 বছরের রিটার্ন। যদি আপনি কোনো কোম্পানির ওনার হয়ে থাকেন তাহলে ওই কোম্পানির যে 1 বছরের যে রিটার্ন আছে, মানে সরকারকে যে ইনকাম ট্যাক্স দিচ্ছেন, এই ITR অবশ্যই আপনাকে স্প্যানিশ ভাষায় অনুবাদ করে দিতে হবে। সর্বশেষ 6 মাসের স্যালারি স্লিপ। যদি আপনি চাকরিজীবী হন তাহলে বিগত 6 মাসের যে স্যালারি শিটটা থাকবে, এই স্যালারি শিটটাও আপনাকে দিতে হবে। কাজ ও কর্মসংস্থানের প্রমাণ। যদি আপনি চাকরিজীবী হন, নিয়োগকারী থেকে একটি চাকরির নিশ্চিতকরণ চিঠি মানে NOC আপনাকে দিতে হবে। কোম্পানির ক্ষেত্রে কোম্পানির ট্রেড লাইসেন্স ইত্যাদির ফটোকপি আপনাকে দিতে হবে যদি আপনি কোম্পানির আপনার নিজস্ব হয়ে থাকে। আচ্ছা, এরপর হচ্ছে আবাসন প্রমাণ। পুরো ভ্রমণের সময়ের জন্য হোটেল বুকিং বা বাসস্থানের প্রমাণ দিন। যদি আপনি ইউরোপের কোনো রাষ্ট্রে যেতে চান, বা যেহেতু আমরা স্পেন নিয়ে কথা বলছি, স্পেনে যাবেন, সেক্ষেত্রে আপনি কতদিন ওইখানে স্টে করবেন, এই স্টের উপর বেস করে আপনাকে একটি হোটেল বুকিং দেখাতে হবে। যদি আপনি হোটেল বুকিং না করেন, বা এমন হতে পারে যে আপনার স্পেনে আপনার কোনো আত্মীয় স্বজন থাকে বা রিলেটিভ থাকে বা কোনো কেউ আপনাকে ইনভাইটেশন করছে, সেক্ষেত্রে আপনার ইনভাইটেশন লেটার আপনাকে এখানে দিতে হবে। অবশ্যই সেটা পোলিশ ভাষাতে অনুমোদন করা থাকতে হবে। ভ্রমণ পরিকল্পনা বলতে ফ্লাইট বুকিং মানে রিজার্ভেশন। আপনি যে যাচ্ছেন স্পেনে, কবে যেতে চাচ্ছেন এবং কবে আবার রিটার্ন ব্যাক করবেন, সেই জন্য আপনাকে একটি রিটার্ন টিকিট, বুকিং টিকিট আপনাকে অবশ্যই এটার সাথে দিতে হবে। এতে করে আপনার ইটিনারির খুব সহজ সহায়ক হতে পারে। মানে আপনি এটা হচ্ছে কি আপনার যে যাত্রী যাবে তার জন্য অনেক সহায়ক হবে আর কি ভিসা হতে। নাগরিক পরিচয়, পারিবারিক সম্পর্ক প্রমাণ। যদি পরিবার আত্মীয়ের সঙ্গে আবেদন করা হয় বিবাহ সনদ, ধরেন আপনি একা যাচ্ছেন না, আপনার সাথে আপনার স্ত্রী যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনার ম্যারেজ সার্টিফিকেট অবশ্যই অ্যাফিডেভিট করে নটারি অ্যাটাস্টেড করে আপনাকে দিতে হবে। অবশ্যই আপনাকে এটা পোলিশ ভাষাতে করে দিতে হবে, অথবা যদি আপনার সাথে আপনার সন্তান যায় সেক্ষেত্রে ওর জন্ম সনদ ইংরেজি কপি নোটারি অ্যাটাস্টেড করে আপনাকে দিতে হবে। সব পাবলিক নথি যেমন বিবাহের সনদ, জন্ম সনদ, এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ইংরেজিতে অথবা ফরাসি অথবা ডাচে ট্রান্সলেট করে দেওয়ার জন্য, এবং এগুলোকে অবশ্যই ফরেন মিনিস্ট্রি এবং ল মিনিস্ট্রি করে আপনারা জমা দিবেন। আপনারা যদি নিজেরা এই কাজগুলো করতে না পারেন তাহলে তৃতীয় কোনো পক্ষের সাপোর্ট নিতে পারেন। অবশ্যই এমন কারো সাপোর্ট নেবেন যারা এই কাজে দক্ষ, দীর্ঘদিন যাবৎ ইউরোপের সেনজেনের বিভিন্ন কান্ট্রি নিয়ে তারা কাজ করে, তাদের সাথে যোগাযোগ করলে আপনাকে তারা খুব ভালো একটি সাপোর্ট দিতে পারবে। ভাষা ও অনুদান। প্রায় সব নথি, ব্যাংক স্টেটমেন্ট, আয়কর কাগজপত্র ইত্যাদি স্প্যানিশ ভাষায় অনুবাদ করা থাকবে। এটা তো কিছুক্ষণ আগেই বলেছি, মানে আপনি যেই সমস্ত ডকুমেন্টসগুলো দিবেন, সমস্ত ডকুমেন্টস যেই দেশে যাবেন সেই দেশের ভাষায় অনুবাদ করে নোটারি অ্যাটাস্টেড করে দিবেন। আচ্ছা, আর এটা অবশ্যই করবেন যেই সমস্ত অনুবাদ কেন্দ্রগুলো সরকারি অথরাইজেশন করা আছে তাদের কাছ থেকেই করতে হবে। এটা ছাড়া আপনার এর বাইরে থেকে করলে এটা কিন্তু গ্রান্টেড হবে না।
আচ্ছা, এবার হচ্ছে যদি আপনি মাইনর হন মানে নাবালক হন, সেক্ষেত্রে একা ভ্রমণ করতে হলে তাহলে আপনার অভিভাবকের নো অবজেকশন লেটার স্প্যানিশ ভাষায় দিতে হবে। মানে আপনার বয়স বা আপনার বাচ্চা যদি আপনি সাথে নিয়ে যান, তাহলে আপনাদের বাবা মা উভয়কেই লেটারে একটি নো অবজেকশন পেপার দিতে হবে যে আপনার সন্তান যাচ্ছে, এই জন্য আপনাদের কোনো অবজেকশন নেই, এই মর্মে আপনি একটি স্প্যানিশ ভাষায় মানে আপনি লিখবেন যেভাবে, এটাকে স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করে দিবেন। এরপর হচ্ছে গিয়ে আবেদন ফর্মের 2 অভিভাবক যদি থাকে স্বাক্ষর দিতে হবে এবং তাদের পাসপোর্ট এনআইডি কার্ডের কপি সংযুক্ত করতে হবে। আপনার বাচ্চা যদি যায় যার বয়স 18-র নিচে, সেক্ষেত্রে আপনাদের দুজনকেই পাসপোর্টের কপি দিতে হবে এবং এনআইডির কপি আপনাদেরকে দিতে হবে নোটারি অ্যাটাস্টেড করে। আবেদন দাখিল ও মূল্য। আবেদন দাখিল কোথায় করবেন? আবেদন দাখিল হচ্ছে গিয়ে BLS স্প্যানিশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, এখানে দাখিল করতে পারেন। এটা হচ্ছে সাইমন সেন্টার, গুলশান 1, ঢাকা। ভিসা প্রক্রিয়া সাধারণত 21 দিন থেকে 1.5 মাসের মধ্যে হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কার্যক্রমগুলো একটু ধীর গতিতে চলে, সেক্ষেত্রে এই টাইমটা আরও কিছু বেড়ে যেতেও পারে, আবার কমও লাগতে পারে, এটা ক্ষেত্র বিশেষে হবে। আবেদন দাখিল করার সময় বায়োমেট্রিক ও ফটো নেওয়া হয়। মানে সেনজেন কান্ট্রির জন্য যখন আপনি আবেদন করবেন, অবশ্যই আপনাকে বায়োমেট্রিক এবং ফটো আপনাকে দিতে হবে, মানে আঙুলের ছাপ এবং ফটো দিতে হবে। চুক্তি ও অতিরিক্ত নথি। আবেদন ফর্ম A4 সাইজের পেপারে আপনাকে তৈরি করতে হবে। যদি প্রয়োজন হয় আরও অন্য অতিরিক্ত নথি, যেটা আপনাদেরকে কিছুক্ষণ আগেই বলেছি, যেমন ধরেন আপনাদের জমি, বাড়ির মালিকানার দলিল, FDR ইত্যাদি আপনার আর্থিক অবস্থান প্রমাণ হিসেবে কাজ করে। মানে এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনার আর্থিক যে সক্ষমতা আছে এটাকে বোঝাচ্ছে, এটাকে সাপোর্ট দেওয়ার জন্য এটি সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে আপনাকে দিতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি আপনার একটি কাভার লেটার। এখন এই কাভার লেটারের মধ্যে যেহেতু অ্যাজ এ ভিজিটর আপনি ভিজিট ভিসায় যাচ্ছেন, তাহলে আপনি স্পেনের কোন কোন জায়গাগুলো ভিজিট করবেন অবশ্যই আপনাকে খুব ছোট আকারে কাভার লেটারের মধ্যে খুব সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, যাতে করে একটা স্ট্যান্ডার্ড ফর্ম আপনি দেখাতে পারেন। কারণ আপনি যে ভিজিট ভিসা নিয়ে যাচ্ছেন, ভিজিট করবেন কোথায় কোথায় ভিজিট করবেন? শুধু স্পেনেই যাবেন? স্পেনের মধ্যে তো দেখার মতো অনেকগুলো জায়গা আছে। কোন কোন জায়গাগুলো আপনি ভিজিট করবেন এই জিনিসগুলো আপনাকে সুন্দরভাবে কভার লেটারের মধ্যে সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে। আরেকটি কথা বলে দিচ্ছি, আপনারা কেউ কখনো ইউরোপের কোনো কান্ট্রির জন্য ভিজিট ভিসা হোক, বিজনেস ভিসা হোক, যে কোনো ভিসাই হোক না কেন, আপনারা যখন ফাইল সাবমিট করবেন আপনারা খেয়াল রাখবেন এখানে কোনো রকম ডকুমেন্টস যেন আপনাদের জাল প্রমাণ না হয়। কারণ যদি কোনো ভুল তথ্য তাদেরকে দেন, সেক্ষেত্রে আপনাকে তারা 3 বছরের জন্য ব্লক করে দিতে পারে। মানে আগামী 3 বছর পর্যন্ত আপনি ইউরোপের সেনজেনের কোনো কান্ট্রির জন্য ফাইল জমা করতে পারবেন না। তো যেটা আপনার কাছে আছে সেগুলোই আপনারা জমা দিবেন। আশা করি এই ভিডিওতে আমি যেভাবে আপনাদেরকে প্রসেসিংটা বলে দিয়েছি, আপনারা যদি এক্স্যাক্টলি ওইভাবে করে করতে পারেন, আলহামদুলিল্লাহ আশা করি আপনাদের সবারই ভিসা হয়ে যাওয়ার পসিবিলিটিটাই বেশি। তারপর একটি কথা থেকেই যায়, সেটা হচ্ছে ভিসা দেওয়ার এখতিয়ার, সেনজেন কান্ট্রির ভিসা দেওয়ার এখতিয়ার একমাত্র অ্যাম্বাসেডরের উপরে থাকে। যত ভাবেই আপনি দেন না কেন, যদি আপনার কপালে লেখা থাকে তাহলে আপনি অবশ্যই যেতে পারবেন। যাওয়ার আগে আবার একটি কথা বলছি, ইউরোপ বলতেই আমরা ইন্ডিয়ার কথা বলি। আসলে ভাই ইন্ডিয়াতে কিছুই নাই। ইন্ডিয়া শুধু আমাদের কাছ থেকে নিতেই পারে, দিতে পারে না কিছু। তো বাংলাদেশে সেনজেন কান্ট্রির অনেক ভালো ভালো এম্বাসি আছে। আপনারা চাইলেই ভিজিট ভিসা বলেন, আপনার মাল্টিপল ভিসা বলেন, ফ্যামিলি ভিসা বলেন, ডিপেন্ডেবল ভিসা বলেন, ইচ অ্যান্ড আদার সমস্ত কিছুর জন্য আপনারা বাংলাদেশেই ফাইলগুলো সাবমিট করতে পারেন। কারণ এত কষ্ট করে উপার্জন করা আপনাদের টাকা, যখন আপনারা ইন্ডিয়াতে যাবেন, ইন্ডিয়ার জন্য কন্ট্রাক্টে ভিসা করবেন, প্লেনের টিকিট দিবেন, সমস্ত কিছু করার পরে যখন ভিসা হবে না, তখন একবার হিসাবটা মিলিয়ে দেখবেন যে আসলে আপনাদের কস্টিং খরচটা কত গেল। তো যত টাকা আপনাদের ইন্ডিয়াতে যেতে খরচ হচ্ছে, এই টাকা দিয়ে কিন্তু আপনারা বাংলাদেশে অবস্থিত VFS গ্লোবাল বা ইউরোপের যে এম্বাসিগুলো আছে এখানেই ফাইল সাবমিট করে আপনারা সি ক্যাটাগরির ভিসা মানে শর্ট টাইম ভিসা নিয়ে কিন্তু যেতে পারে। তো সি ক্যাটাগরির ভিসা হচ্ছে ট্যুরিস্ট ভিসা বা শর্ট টাইম ভিসাগুলো যেগুলো থাকে সব সি ক্যাটাগরির ভিসার মধ্যে থাকে। আপনারা বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন ইউরোপ কান্ট্রি সি ক্যাটাগরির ভিসা থেকে কিন্তু ডি ক্যাটাগরি মানে টেম্পোরারি রেসিডেন্সিতেও আপনি পরিবর্তন করতে পারবেন, এটা ক্ষেত্র বিশেষে।
তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো অথেন্টিক ইনফরমেশন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।